যারা ভোট দিচ্ছে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে না, বরং যারা রাজনীতিবিদ তারা নির্বাচিত হয়। আমি ভোট দিয়ে নির্বাচন করি না। হ্যাঁ, কীভাবে হয়? তাদের কলিগ এবং ফ্রেন্ডরা তাদেরকে নির্বাচিত করে। আপনার এলাকায় যে দুজন ক্যান্ডিডেটকে আপনি ভোট দিচ্ছেন তাদেরকে মনোনয়ন দিল কে? আপনি মনোনয়ন দিচ্ছেন? কে দিছে মনোনয়ন? তার পার্টি দিছে। তার পার্টি, তার এতদিনকার সহকর্মী, এতদিনকার দোস্ত, এতদিনকার বড় ভাই, এতদিনকার নেতা, তারা তাকে মনোনয়ন দিচ্ছে। আপনি শুধুমাত্র অনলি অ্যাপ্রুভ করছেন অথবা রিজেক্ট করছেন এই চয়েসটাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলতেছে যে এমন একটা জেনারেশন তৈরি হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বা গণতন্ত্র কি এমন জিনিস যে এটাতে বিশ্বাস করতে হবে, এটাতে বিশ্বাস রাখতে হবে। তাহলে এই যে বিশ্বাস, এগুলো হচ্ছে বিকল্প রিলিজিয়ান, বিকল্প ধর্ম। ধর্ম যেরকম বিশ্বাস ডিমান্ড করে, এইগুলো কি ধর্মের মতো কিছু একটা? তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব গণতন্ত্রের কী কী সমস্যা আছে, এগুলো আমরা আলোচনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতুসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি একটা আর্টিকেল পড়লাম গতকালকে, সেটা আমি দরকারি মনে করতেছি। কারণ হচ্ছে গত 2 দিন আগে আমরা দেখলাম যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলতেছে যে এমন একটা জেনারেশন তৈরি হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, যে গণতন্ত্র বিশ্বাস করে না, এটা কি আমরা নতুন যারা গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না, বা গণতন্ত্র কি এমন জিনিস যে এটাতে বিশ্বাস করতে হবে, এটাতে বিশ্বাস রাখতে হবে। এর আগে জাফর ইকবাল বলতো, দেখতাম যে বিজ্ঞানের ক্ষমতায় যে বিশ্বাস করে না সে আর কিসে বিশ্বাস করবে। তাহলে এই যে বিশ্বাস, তার মানে এগুলো এগুলো কি বলা যায় এটাকে, এগুলো হচ্ছে বিকল্প রিলিজিয়ান, বিকল্প ধর্ম। ধর্ম যেরকম বিশ্বাস ডিমান্ড করে, ধর্ম যেরকম দাবি করে যে ধর্মীয় যে বিষয়গুলোকে, আরকানগুলোতে বিশ্বাস করতে হবে, তাই না, বিলিফ সিস্টেম দেয়, তাহলে কি এইগুলো কি ধর্মের মতো কিছু একটা? তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব ইনশাল্লাহ। যেই পেপারটা আমি পড়তেছি, আর্টিকেলটা পড়তেছি আমি, এই আর্টিকেলের রাইটার হচ্ছে ইসরায়েলের বেন গুরিয়ন ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, কিন্তু উনি মুসলমান, আহমদ এইচ সাদি, ইসরায়েলের একটা ভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। ওনার এই আর্টিকেলের শিরোনাম হচ্ছে ডেমোক্রেসি অ্যাজ এ ইউটোপিয়া। ইউটোপিয়া মানে হচ্ছে কল্পজগৎ, মানে কাল্পনিক কিছু একটা, পারফেক্ট কিছু একটা। ডেমোক্রেসি অ্যাজ এ ইউটোপিয়া অ্যান্ড ডেমোক্রেসি অ্যাজ এ টুল অফ ডমিনেশন, মানে প্রভাব খাটানোর একটা হাতিয়ার। ডেমোক্রেসি প্রভাব খাটানোর একটা হাতিয়ার। দ্য স্ট্রাকচারাল রোলস অফ রেস, ক্লাস অ্যান্ড কলোনিয়ালিটি ইন ওয়েস্টার্ন ডেমোক্রেটিক রেজিমস। পশ্চিমা গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে বর্ণবাদের কী ভূমিকা, শ্রেণীবিভেদের কী ভূমিকা, এবং উপনিবেশী যে মানসিকতা, সেই মানসিকতার কোনো ভূমিকা আছে কিনা, উনি এই বিষয়গুলো আলোচনা করছেন। তো আলোচনার শুরুতে বলতেছেন যে ডেমোক্রেসি এটা একটা, মানে গণতন্ত্রটা আমরা একটা ভ্যালুর মতো মনে করি। যেমন সততা কি একটা গুণ, একটা প্রশংসনীয় গুণ, বৈশিষ্ট্য, প্রশংসনীয় একটা বৈশিষ্ট্য। তো ডেমোক্রেসিটাকেও এরকম মনে করা হয় যে এটা একটা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে একটা ভালো কিছু একটা, এটা প্রশংসনীয় কিছু একটা, ঠিক আছে, এটা মনে করা হয়। যেমন স্বাধীনতা, তারপর হচ্ছে সমতা। অ্যাবসোলুট স্বাধীনতা তো সম্ভব না, বা অ্যাবসোলুট সমতা কি সম্ভব? কিন্তু এটার একটা চিত্র আমাদের মনের মধ্যে আছে, তাই না? কাল্পনিক একটা চিত্র আমাদের মনের মধ্যে আছে যে সব সমান হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো এরকম ডেমোক্রেসিও একটা কাল্পনিক, একটা পারফেক্ট কিছু একটা দাবি করে। আচ্ছা, মানুষের চিন্তার মধ্যে এটা আছে, মানে একটা জায়গা করে নিচ্ছে। তারপর হচ্ছে এটা বলতেছে কিছু মরালিটি বা নৈতিকতার সাথে এটা একাকার হয়ে গেছে। নৈতিকতা যেরকম প্রশংসনীয় কিছু একটা, যেমন উনি বলতেছেন যে স্বাধীনতা, সমতা, নিজের সিদ্ধান্তগুলো নিজে নেওয়া, শান্তি, সামাজিক সংহতি, ঠিক আছে, তারপর হচ্ছে সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এগুলো যেমন প্রত্যেকটা একটা প্রশংসনীয় গুণ। তো ডেমোক্রেসিও এরকম হয়ে গেছে, একটা প্রশংসনীয় গুণ। এবং মানে ডেমোক্রেসির যে কিছু লিমিটেশন আছে, এটার যে কিছু ক্রিটিক আছে, কিছু সমালোচনা আছে, এইগুলা নিয়ে কথা বললেই তাকে খুবই ট্রিভিয়ালাইজ কথা করা হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়।
ডেমোক্রেসি এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে মানুষের অন্তরের মধ্যে, ঠিক আছে। কিন্তু উনি বলতেছেন যে ডেমোক্রেসির যে বিরোধিতা গণতন্ত্রের বিরোধিতা এটা তো আজকের কথা না, এটা সেই প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে। যখন গ্রিসের এথেন্সে যখন ডেমোক্রেসি গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, তখন প্লেটো এটার প্রতিবাদ করছেন। তার চোখে ডেমোক্রেসি হচ্ছে একটা সবচেয়ে অযোগ্যদের মূর্খদের শাসন। তাহলে এই কথাগুলো কেন আসতেছে যে এমন একটা প্রজন্ম জন্ম নিয়েছে যারা ডেমোক্রেসি বিশ্বাস করে? ডেমোক্রেসি তো কী বলে এটাকে, সমস্ত দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে কোনো কিছু না। এটা নিয়ে সেই 5,000 কি 3,000 বছর আগে থেকেই এটা নিয়ে প্রশ্ন আছে। 2,000 বছর আগে, 3,000 বছর আগে যখন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রগুলোতে ডেমোক্রেসিকে আইডিয়াল মনে করা হয় না, যে গ্রিসের নগর রাষ্ট্রগুলোর ওখান থেকে গণতন্ত্র চর্চাটা আসছে, তো তখন থেকেই প্রশ্ন আছে ডেমোক্রেসি নিয়ে, ঠিক আছে। প্লেটোর কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে দার্শনিকদের মধ্যে হেগেল, হ্যাঁ, জার্মান দার্শনিক হেগেল, তারপর মার্কস, কমিউনিজমের যিনি জনক মার্কস, হ্যাঁ, তারপর হচ্ছে এছাড়াও আরও অনেকে আছেন যারা ডেমোক্রেসির সমালোচনা করছেন। প্রোপোনেন্টস অফ থিওরিজ অফ নন ডেমোক্রেটিক এলিটিজম অ্যান্ড কম্পারেটিভ লিডারশিপ, ম্যাক্স ওয়েবার, তারপর শুমপিটার নামে একজন আছেন, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সম্ভবত, যত মনে পড়তেছে। তো এরা প্রত্যেকে ডেমোক্রেসির ব্যাপারে ক্রিটিক করছেন, সমালোচনা করছেন। পশ্চিমা বিশ্বে ডেমোক্রেসি নিয়ে অনেক সমালোচনা আছে, হ্যাঁ। এটা একটা বই আপনারা পড়তে পারেন, এটা ফাউন্টেন পাবলিকেশনের মনে বইটা, বিয়ন্ড ডেমোক্রেসি একটা বই আছে, সুন্দর একটা বই, যদিও ওইটা অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে লেখা, কিন্তু ডেমোক্রেসির সমালোচনাগুলো ওখানে আছে, আসলে ডেমোক্রেসি যে আসলে ইয়ে না। এবং আবার যারা ডেমোক্রেসির পক্ষে তারা এমন কথা বলছে যে ডেমোক্রেসি হচ্ছে মানব সমাজ যত আবিষ্কার করছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে গণতন্ত্র, এরকম কথাবার্তাও আছে যারা এর পক্ষে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ডেমোক্রেসিকে আমরা একটা কী বলে এটাকে, ডেমোক্রেসিকে অনেকে মনে করে যে এটা একটা শুধুমাত্র একটা সরকার ব্যবস্থা। কেউ গণতন্ত্র বলতে শুধুমাত্র ভোটটাই বোঝে। আমরা যারা বিশেষ করে যারা ইসলামিক গণতন্ত্র, যে সমস্ত ভাইরা করে ইসলামিক গণতন্ত্র, তারা গণতন্ত্রটাকে এমনভাবে রিডিউস করে, যেটা তাদের জ্ঞানের যে দৈন্যতা এটারই পরিচয় দেয়, হ্যাঁ, যে তারা যে আসলে এই বিষয়গুলো পড়াশোনা করে না, এগুলো সম্পর্কে যারা জানে না, কিছু মুখস্থ কথা আওড়ায় যায়। গণতন্ত্রকে তারা একটা নির্বাচন ব্যবস্থার মতো মনে করে, যে নির্বাচনের এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসবো, এসে আমি যা ইচ্ছা তাই করবো, তার কোরআনের আলোকে দেশ গড়ব। কিন্তু গণতন্ত্র এটা একটা নির্বাচন ব্যবস্থা, তো এক নম্বর হচ্ছে একটা নির্বাচন ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে একটা সরকার ব্যবস্থা, 3 নম্বর হচ্ছে একটা সরকার ব্যবস্থা না শুধু, এটা একটা ভ্যালুজ, এটা একটা ধর্ম, 3টা ব্যাপার আছে এখানে। তো তারা এটাকে এত বিশাল একটা জিনিস এই গণতন্ত্র, এর মধ্যে ডেমোক্রেটিক ভ্যালুজ আছে, এটার মধ্যে অনেক কিছু আছে, এটার মধ্যে, হ্যাঁ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এরকমের একটা কনসেপ্ট আছে গণতন্ত্রের মধ্যে, হ্যাঁ, এই সব কিছুর মধ্যে। এবং এটা ফরহাদ মোজার সাহেব একদিন বলছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জামাত যদি নির্বাচনে জিতে সরকার গঠন করে আপনি মেনে নেবেন কি না? তিনি বলছেন না, প্রশ্নই ওঠে না, জামাত নির্বাচনে জিতে সরকার গঠন করবে, নির্বাচন মানেই তো গণতন্ত্র না। কিন্তু ওনারা কিন্তু গণতন্ত্র মানে নির্বাচনই মনে করে, আর অন্য কিছু মনে করে না। কিন্তু ফরহাদ মোজার বলতেছে যে না, গণতন্ত্র এটা হচ্ছে গণতন্ত্র একটা অনেক বড় জিনিস, নির্বাচন একটা চর্চা মাত্র, গণতন্ত্রকে চর্চা করা, ঠিক আছে। আমরা যেরকম ইসলাম তো অনেক বড় জিনিস, ঠিক আছে না, আমরা নামাজকে কী বলবো, নামাজ হচ্ছে ইসলামের একটা চর্চা, রমজান মাসে রোজা রাখা এটা ইসলামের একটা চর্চা, সেরকম গণতন্ত্র একটা অনেক বড় জিনিস, এইটার নির্বাচনটা এটা শুধু একটা চর্চা। এবং উনি বলতেছেন গণতন্ত্রের মূল হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব। কিন্তু জামাত, উনি কথা বলছেন যে জামাত মনে করে সার্বভৌমত্ব আল্লাহর, কিন্তু গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সার্বভৌমত্ব মানুষের। তাহলে এখানে তো সব কিছু এলোমেলো হয়ে গেল, তাই না? সুতরাং আমি গণতন্ত্রের পক্ষে বলবো আর শুধু নির্বাচনটুকুই নিব, এটা হবে না, অনেক কিছু আছে। তো উনি বলতেছেন যে আচ্ছা, তো আমরা একটু দেখি কী কী আছে এখানে, এর কী কী গণতন্ত্রের কী কী সমস্যা আছে, এগুলো আমরা যে আলোচনা করি। উনি বলতেছেন যে গণতন্ত্র একটা কোয়াসি রিলিজিয়াস স্ট্যাটাস নিছে আমাদের মনের মধ্যে, কোয়াসি অর রিলিজিয়াস ধর্মের মতো, হ্যাঁ, ধর্মের মতো একটা জায়গা আমাদের অন্তরে নিছে। আপনি দেখবেন যে আমাদের এই গণতান্ত্রিক ভাইরাই দেখবেন যে, হ্যাঁ, তারা বলবে যে গণতন্ত্র একটা কৌশল, আমাদের একটা কৌশল। আবার গণতন্ত্রের সমালোচনা করলে তাদের এমনভাবে তারা রিয়াক্ট করে যেন তাদের আকিদা নিয়ে কথা বলা হয়েছে, এটা তাদের আকিদায় পরিণত হয়ে গেছে।
এখানে অনেক কথা আছে, আস্তে আস্তে অনেক মানে মূল জিনিসের ভিতরে ঢুকছেন এবং উনি বলতেছেন যে গণতন্ত্রকে ধরা হয় পশ্চিমাদের যে নৈতিকতা, ওয়েস্টার্ন মোরালিটির এটা একটা কেন্দ্রীয় কনসেপ্ট। এবং এটা পশ্চিমারা যখন কোনো জায়গায় গণতন্ত্রের পতন হয়েছে, তার মানে সেখানে পশ্চিমাদের পাওয়ার কমে গেছে। গণতন্ত্রের পতন মানে পশ্চিমাদের হস্তক্ষেপের সুযোগ কমে যাওয়া, পশ্চিমাদের ডোমিনেশন কমে যাওয়া, পশ্চিমাদের গণতন্ত্রের পতন মানে পশ্চিমাদের পতন, ঠিক আছে, ওয়েস্টার্ন স্টাইল ডেমোক্রেসি। আচ্ছা, আরেকটা বলতেছে যে ডিক্লাইন অফ ডেমোক্রেসি ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ এ সাইন অফ ওয়েনিং অফ ওয়েস্টার্ন পাওয়ার। কোনোখানে যদি গণতন্ত্র কমে যায়, সেখানে ধরে নেওয়া হয় যে সেখানে পশ্চিমাদের শক্তি কমে যাচ্ছে। আচ্ছা, তারপর বলতেছে যে ডেমোক্রেসিটাকে পশ্চিমা দেশগুলো তারা তাদের অ্যাগ্রেসিভনেস, মানে পশ্চিমারা কোনো জায়গায় কি আক্রমণ করবে, দখল করবে, সেখানে শাসন করবে, সেখানে অত্যাচার নির্যাতন করবে, এর পিছনে জাস্টিফিকেশন হচ্ছে গণতন্ত্র। হ্যাঁ, যেখানে গণতন্ত্র নাই, ওরা মনে করে যে আমার ওই দেশটা দখল করা আমার জন্য বৈধ, ঠিক আছে। এবং এটার সাথে উনি উপনিবেশী কিছু মানসিকতা মিলাইছেন পরে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। একটা পয়েন্ট উনি নিয়ে আসছেন, যেমন যারা কমিউনিস্ট তারা কি বলে, কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস, ওনারা বলতেছেন যে ডেমোক্রেসি হলো ক্যাপিটালিস্টদের ইন্টারেস্ট সার্ভ করে। সমাজে যারা পুঁজিপতি, হ্যাঁ, যারা এপস্টেইন ক্লাস, যারা বিনিয়োগ করে, যারা গতকালকে পড়তেছিলাম যে আমরা যে ব্যাঙ্কগুলো দেখি এগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক। এদের উপর আবার আরেকটা জিনিস আছে, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো কমার্শিয়াল ব্যাঙ্ককে ইনভেস্ট করে, ওগুলো আমাদের চোখের সামনে সবসময় থাকে না। কমার্শিয়াল ব্যাঙ্কগুলো চোখের সামনে থাকে। কমার্শিয়াল ব্যাঙ্ক আমাদেরকে লোন দেয়, আর ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ককে লোন দেয়, ঠিক আছে। সো ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের যারা মালিক, বোঝা গেল তারা কোন লেভেলের খেলোয়াড়। এরা এই ইপস্টেইন ক্লাস বলছে যে রাষ্ট্র, গণতন্ত্র এদেরকে সার্ভ করে সবসময়। আমরা কিন্তু আমেরিকার ইতিহাস পড়তে গিয়ে দেখছি, তাই না? আমেরিকার ইতিহাস পড়তে গিয়ে আমরা বারবার দেখছি। উনি বলতেছেন যে ক্যাপিটালিস্ট ক্লাস রুলস বাট ডাজ নট গভর্ন। এ কথাটা বুঝতে পারছেন কি বলছে? যে তারা রুল করে, তারা শাসন করে, কিন্তু গভর্ন করে না। গভর্ন মানে কি? তত্ত্বাবধান করা, ব্যবস্থাপনায় তারা থাকে না। তারা শাসন করে কিন্তু ব্যবস্থাপনায় তারা থাকে না, ঠিক আছে। ইলেক্টেড পলিটিশিয়ানস পলিসিস ইন ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি মেইনলি সার্ভ ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট। এবং এটা শুধু যারা সমাজতান্ত্রিক দার্শনিক তারা না, আর অন্যান্যরা একই কথা বলছে যে এইটা ডেমোক্রেসি মূলত, যদিও আব্রাহাম লিঙ্কন একটা সংজ্ঞা দিছে আমাদেরকে আই ওয়াশ করার জন্য, বাই দ্য পিপল ফর দ্য পিপল, একদম বাকওয়াস কথা, মানে পিপলের সাথে এর কোনো সংযোগই নাই। এরপর উনি আলোচনা করছেন, হ্যাঁ, বরং বাই দ্য ক্যাপিটালিস্ট ফর দ্য ক্যাপিটালিস্ট অফ দ্য ক্যাপিটালিস্ট। তাহলে পরে এটা সুন্দর হয়েছে, এবার সংজ্ঞাটা ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে যে ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল ক্লাস। উনি বলতেছেন যে ওইটাই, যে ডেমোক্রেসি সবসময় কী করে, সবসময় লিবারাল ডেমোক্রেসি সবসময় অ্যাডপ্ট মোর ফ্রেন্ডলি পলিসিস ফর বিজনেস। হ্যাঁ, এই যে আমরা শুনি না যে মানে প্রাইভেট প্রপার্টি, সমাজতন্ত্র প্রাইভেট প্রপার্টি করতে দেয় না, আর গণতন্ত্র প্রাইভেট প্রপার্টি করতে দেয়। প্রাইভেট প্রপার্টি মানে কি? কাদের জন্য করতে দেয়? কাদের জন্য সেফ প্লেস তৈরি করে? এই যে এপস্টেইন ক্লাস যারা, হ্যাঁ, ফিনান্সিয়ার যারা, এদের জন্য কখনো লস না হয়, এরা যেন সবসময় বেনিফিটেড হতে পারে, ঠিক আছে। শুধুমাত্র ফ্রেন্ডলি পলিসি করে বিজনেস, কর্পোরেশন অ্যান্ড দ্য রিচ রাদার দ্যান আদার সেগমেন্ট অফ দ্য সোসাইটি। অন্যান্য সমাজের অন্যান্য অংশের উন্নতি হলো না হলে এটা তাদের গণতন্ত্রের দেখার বিষয় না। গণতন্ত্র সবসময় যারা ক্যাপিটালিস্ট তাদের সুযোগ সুবিধা এটা সবসময় সে মেনটেন করে। যেমন একজনের কথা বলতেছেন, একজন রিসার্চার, তার নাম হচ্ছে প্যারেটো। উনি বলতেছেন যে ডেমোক্রেসি উড ইনএভিটেবলি ডিজেনারেট ইনটু প্লুটোক্রেসি। এবং এটা উনি বলছেন। তারপরে আমেরিকার অ্যাটর্নি জেনারেল, তার নাম কি ভুলে গেলাম, রামজে ক্লার্ক, উনিও বলছেন যে আমেরিকাতে কোনো গণতন্ত্র নাই, আমেরিকাতে যেটা আছে সেটার নাম বণিকতন্ত্র, প্লুটোক্রেসি। বণিকতন্ত্র মানে ব্যবসায়ীরা চালায়, ঠিক আছে। আমি যে আমার ফিলিস্তিন বইটা আসতেছে, ওখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে হাসিনার ইলেকশন হলো কবে, 24 সালে 2024 সালে ইলেকশনের পরে সে মন্ত্রিসভা গঠন করছে। এই মন্ত্রিসভার মধ্যে কতজন ক্যাপিটালিস্ট? প্রথম আলোতে একটা রিপোর্ট বের হয়েছিল যে বিএনপি গভর্নমেন্টের আমলে সেই সময় এর আগের বার ওই 2001 থেকে 2006, সেই সময় কত পার্সেন্ট এমপি ব্যবসায়ী, শিল্পপতি? সম্ভবত 58%, আমি ভুল না হয়ে থাকলে। এবং অনেকেই উদ্বেগ প্রকাশ করছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশে, এরা সবই যে
অন্যান্য পেশাজীবীর চাইতে ব্যবসায়ীদের সংখ্যা পার্লামেন্টে বাড়তেছে, যেটা যেটা একটা গণতান্ত্রিক সংকট তৈরি করবে। কী তৈরি করবে? যে এই সমস্ত ব্যবসায়ীরা তো নিজের নিজের লাভের উদ্দেশ্যে পলিসি করবে, জনগণের জন্য কল্যাণের জন্য তো করবে না, নিজের লাভের জন্য পলিসি করবে। এগুলো আমি আমার ওই ফিলিস্তিন ওই একটা চ্যাপ্টারে আমি আনছি, ঠিক আছে? আচ্ছা, তো উনি বলতেছেন যে ডেমোক্রেসি এটা গণতন্ত্র, এটা কী হবে, একা একাই সে বণিকতন্ত্রের দিকে রওনা দেবে, একা একাই সে ডিজেনারেট করবে। সে মানে গণতন্ত্রকে আমরা যে একটা বড় কিছু মনে করি, ওখান থেকে নেমে সে বণিকতন্ত্রে পরিণত হবে আস্তে আস্তে, ঠিক আছে? একটা বইয়ের কথা লিখছেন ওনার উইলিয়াম ডমহফ, ওনার লেখা বই হু রুলস আমেরিকা। এইটা 6টা না 7টা খণ্ড আছে, আমি এগুলো নামাইছি, এগুলো পড়বো, যে আমেরিকাকে কে শাসন করে। হ্যাঁ, তো লিখছে যে ডিসপাইট দ্য রেগুলারিটি অফ ফ্রি ইলেকশন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বছর বছর হচ্ছে, তারপরও কর্পোরেশনস অ্যান্ড দ্য সুপার ওয়েলদি হ্যাভ বিন অ্যাবল টু ফার্দার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড ডোমিনেট কি ইস্যুজ ইন ইউএস বাই সাপোর্টিং ফাউন্ডেশনস, থিঙ্ক ট্যাঙ্কস। আচ্ছা, উনি বলতেছেন যে বছর বছর ইলেকশন হয় ঠিক আছে, কিন্তু যে কর্পোরেশনগুলো আছে, বিগ কর্পোরেশন যেগুলো আছে, কর্পোরেশন এবং সুপার ওয়েলদি, যাদের অনেক পয়সা অনেক টাকা, এই যে ইপস্টেইন একজন তার মধ্যে ফিনান্সিয়াল, এর নামটা আমরা জানি, আরও অনেক আছে তাদের নাম, অনেকের কিছু কিছু নাম আমরা জানি, রকফেলার্স, তাই না? রকফেলার ফ্যামিলি, মর্গ্যান ফ্যামিলি, রসচাইল্ড ফ্যামিলি, এগুলো ফ্যামিলির নাম জানি আমরা। আরও ফ্যামিলি আছে অনেক, ভ্যান্ডারবিল্ট ফ্যামিলি, অ্যাস্টর্স, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আমেরিকার যত বড় বড় যত ইউনিভার্সিটি আছে, এগুলো সব হচ্ছে ক্যাপিটালিস্টদের নামে। কর্নেল ইউনিভার্সিটি, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড একজন ক্যাপিটালিস্ট, এগুলো সব এনাদের নামে ইয়ে আর কি। তো এই যে এরা, উনি বলতেছেন যে প্রতি বছর বছর ইলেকশন হওয়া সত্ত্বেও এই যে যারা ক্যাপিটালিস্টদের কথা বললাম, এরা কি করে, এরা বিভিন্ন ফাউন্ডেশন, বিল গেটস ফাউন্ডেশন, এরকম বিভিন্ন ফাউন্ডেশনকে এরা অর্থায়ন করে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, র্যান্ড কর্পোরেশন, এরকম আরও বহু থিঙ্ক ট্যাঙ্ক আছে, এগুলোকে ওরা অর্থায়ন করে, ঠিক আছে? অপিনিয়ন শেপিং অ্যাপারেটাস, যারা বিভিন্ন লবিস্ট, ইহুদি লবিস্ট আছে, বিভিন্ন লবিস্ট আছে, এই লবিস্টদেরকে, পলিটিশিয়ানদেরকে তারা ফান্ডিং করে। বছর বছর ইলেকশন হয় ঠিক আছে, কিন্তু পলিসি কোনটা হবে, যেটা ওরা বলে দেবে সেটাই হবে। উনি বলতেছেন যে এটা শুধুমাত্র ওয়েস্টার্ন ডেমোক্রেসির প্রবলেম তা না, নন ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেগুলো আছে, যেমন দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, সেখানেও একই অবস্থা। সেখানেও কয়েকটা বড় বড় পরিবার, কয়েকটা বড় বড় তারাই সব কিছুকে কন্ট্রোল করে, তারাই পলিটিক্যাল ইকোনমিক পলিসিগুলোকে তারা কন্ট্রোল করে। তাহলে এটা ডেমোক্রেসি নিজস্ব সমস্যা, এটা দেশের সমস্যা না। প্লুটোক্রেটিক টেন্ডেন্সি অফ কন্টেম্পোরারি ডেমোক্রেসি, মানে আমাদের এই ডেমোক্রেসির যে বণিকতান্ত্রিক, বণিকরা ক্ষমতাশালী হয়ে ওঠা, পুঁজিপতিরা, ব্যাংকাররা, হ্যাঁ, যারা ব্যাংক মালিক, হ্যাঁ, তারপরে যে বসুন্ধরার মতো যারা কী বলে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, ঠিক আছে, এই সমস্ত এরা। এবং বলতেছে যে এটা শুধুমাত্র দেশীয় পর্যায়েই যে তারা ক্ষমতা বিস্তার করে তা না, বিদেশেও তারা ক্ষমতা বিস্তার করে। হ্যাঁ, ওভাররাইডিং পাওয়ার অফ দ্য বিগ কর্পোরেশনস হ্যাজ এক্সটেন্ডেড দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড টু দ্য সুপ্রান্যাশনাল লেভেল, সুপ্রা স্টেট লেভেলে চলে গেছে। মানে এরা মানে শুধু যে আমেরিকার মধ্যেই এরা ক্ষমতা বিস্তার করতেছে তা না, বরং এরা অন্যান্য দেশের উপরেও তারা, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর কারণে যুদ্ধগুলো তো হয়, যুদ্ধগুলো তার এমনি এমনি হয় না। হ্যাঁ, এদের এই ক্ষমতা বিস্তারের নেশার কারণেই যুদ্ধগুলো হয়। একটা বই লিখছে একজন, অন্য বইটার নাম হচ্ছে সাইলেন্ট কু, হাউ কর্পোরেশনস ওভারথ্রো ডেমোক্রেসি, কীভাবে কর্পোরেশনগুলো ডেমোক্রেসিকে পরাজিত করলো। উনি বলতেছেন যে বিগ কর্পোরেশনস মানে তারা শুধুমাত্র ডিসিশন মেকিং, সারা পৃথিবীতে কি ঘটবে না ঘটবে এই ডিসিশন মেকিংকে প্রভাবিত করে বিগ কর্পোরেশন। শুধু তাই না, তারা বিভিন্ন এনজিওকে ডোনেট করে, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনকে ডোনেট করে, তারা বিভিন্ন সিভিল সোসাইটি, এই যে দেখেন না বিশিষ্ট নাগরিক, হ্যাঁ, 150 জন বিশিষ্ট নাগরিকের বক্তব্য, এগুলোকে কারা ফান্ডিং করে? এরা করে। ওই যে বাংলাদেশে এসে ঘুরে গেছে কি যেন, জর্জ সরোস, হ্যাঁ, সমস্ত LGBT মুভমেন্ট সারা পৃথিবীতে যা হচ্ছে ও ফান্ডিং করতেছে, জর্জ সরোস ফান্ডিং করতেছে, এসে ঘুরে গেছে, এইগুলোকে টাকা দেয়, ঠিক আছে? এবং সুন্দর কথা বলছেন, এই কথাটা কে বলছে দেখি তো, গিলেন্স অ্যান্ড পেজ। আচ্ছা, দুজন সায়েন্টিস্ট 2014 সালে ওনারা সমাজের বিভিন্ন গ্রুপ, মানে আমেরিকার যে পলিসি মেকিং, এই পলিসি মেকিংয়ে সমাজের বিভিন্ন অংশ আছে না, ধরেন যে কারা কারা আছে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ, তারপর হচ্ছে বিভিন্ন সংগঠনগুলো আছে,
হ্যাঁ, ইকোনমিক এলিট আছে, তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপস আছে, সিভিল সোসাইটি আছে, ট্রেড ইউনিয়ন আছে, লবিস্ট আছে। মানে কাদের ইম্প্যাক্ট, কাদের প্রভাব সরকারের পলিসিতে কত পার্সেন্ট, এরকম একটা রিসার্চ ওরা করছে। এবং তারা দেখছে যে নিট ইম্প্যাক্ট অফ দ্য এভারেজ আমেরিকান ইজ নেয়ার জিরো। মানে সরকারের একটা গভর্নমেন্টের একটা পলিসিতে একজন সাধারণ ভোটারের প্রভাব 0%। বাংলাদেশে কি? বাংলাদেশে মনে জিরোও না, আরও কম হতে পারে। বাংলাদেশে খালি ইলেকশনের আগে দিয়ে তাদের একটু দাম টাম বাড়ে। আচ্ছা, ওনারা বলতেছেন যে ইন দ্য ইউনাইটেড স্টেটস আওয়ার ফাইন্ডিং ইন্ডিকেট দ্য মেজরিটি ডাজ নট রুল। তাহলে বাই দ্য পিপুল ফর দ্য পিপুল কই গেল? তাহলে মেজরিটি ডাজ নট রুল, অ্যাট লিস্ট নট ইন দ্য কজাল সেন্স অফ অ্যাকচুয়ালি ডিটারমাইনিং পলিসি আউটকাম। মানে অ্যাকচুয়ালি যে পলিসিগুলা ইমপ্লিমেন্ট হয়, কার সাথে আমেরিকা যুদ্ধ করবে, কার সাথে করবে না, ট্যাক্স কত পার্সেন্ট বাড়বে, কত পার্সেন্ট বাড়বে না, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় কি এলজিবিটি পড়ানো হবে নাকি হবে না, মানে যে পলিসি আউটকাম যেগুলো আছে, এই আউটকামে অ্যাকচুয়ালি তাদের মানে কোনো ভূমিকা তাদের নাই, তাদের কোনো সে নাই। ঠিক আছে? মেজরিটি পিপুল যদি কনফ্লিক্ট করে ইকোনমিক এলিটদের সাথে, অথবা ইন্টারেস্ট গ্রুপ যেমন এলজিবিটি, ফেমিনিস্ট, ইন্টারেস্ট গ্রুপ, আর হচ্ছে পুঁজি মানে ক্যাপিটালিস্ট, মেজরিটি পিপুলের স্বার্থ যদি ওদের সাথে কন্ট্রাডিক্ট করে, দে জেনারেলি লুজ। তাহলে মেজরিটি পিপুল সাধারণত হেরেই যায়, তারা এক টিকে না। আচ্ছা, এবার দেখি এখানে এই গণতন্ত্রের মধ্যে আর কী কী প্রবলেম আছে। এটা তো গেল, এটা তো ক্লাস সমাজের শ্রেণীর দিক থেকে বলছে। মানে ডেমোক্রেসির মধ্যে রেসিজম আছে, ডেমোক্রেসির মধ্যে রেসিজম আছে। আমেরিকা এত বড় ডেমোক্রেসির দেশ, অথচ 1965 সালে গিয়ে, কয়দিন আগে 1965 সালে আইন করে ঠিক করতে হয়েছে যে সাদা এবং কালোরা আলাদা থাকবে না। মানে এর আগ পর্যন্ত সাদাদের আলাদা চেয়ার, কালোদের আলাদা চেয়ার, সাদাদের আলাদা রেস্টুরেন্ট, কালোদের আলাদা রেস্টুরেন্ট। 65 সাল পর্যন্ত এত বড় ডেমোক্রেসি করা দেশ, ডেমোক্রেসি বাজ। হ্যাঁ, 1965 সালে গিয়ে তারা আইন করে এটাকে সমান করছে। হ্যাঁ, তারপর ইসরায়েলের কথা বলছিলাম, তো ইসরায়েলেরই ইসরায়েলের কথা বলছে। ইন ইসরায়েল দিস টাইরানি সাইলেন্ট ফিচার অফ দ্য রেজিম। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই এই যে রেসিজম, এটা ইসরায়েলের ডেমোক্রেসির একটা মূল একটা বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, তারা আরবদেরকে তারা ছোট মনে করে। উনি বলতেছেন, একটা কথা বলছে যে ইসরায়েলের পার্লামেন্টের একটা আলাপ নিয়ে আসছে, দ্য স্টেট ভিউজ দ্য ডেভেলপমেন্ট অফ জিউস সেটেলমেন্ট অ্যাজ এ ন্যাশনাল ভ্যালু অ্যান্ড শ্যাল অ্যাক্ট টু এনকারেজ অ্যান্ড প্রমোট দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং। মানে এই যে আমেরিকার ডেমোক্রেসি, তারপর ইসরায়েল ডেমোক্রেসি, এইগুলা বলতেছে রেসিস্ট টাইপের। হ্যাঁ, এরা বিশেষ একটা অংশের প্রতি বায়াসড, সমাজের বিশেষ একটা বর্ণের প্রতি তারা বায়াসড। আচ্ছা, এরপরে চ্যাপ্টারে আনছেন এলিটস ভার্সেস সিটিজেন্স। উনি বলতেছেন যে মানে আমেরিকার যে পলিসি, আমেরিকার যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিসি, বলতেছে যে যদি ব্রড কনসেনসাস মানে জনগণের মধ্যে কোনো ইজমা হয়ে যায়, তারপরে এগুলো চেঞ্জ করা যাবে না। জনগণের যদি ইজমা হয়, তারপরে এগুলা সম্মিলিতভাবে জনগণ একমত হয়ে গেছে, তারপরে এটা কখনো চেঞ্জ হবে না। কারণ হচ্ছে ইট ইজ নট দ্য ইলেক্টর্স হু চুজ দ্য রিপ্রেজেন্টেটিভ। কারণ যারা ভোট দিচ্ছে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে না, বাট দ্য পলিটিশিয়ানস হু ব্রিং দেমসেলভস টু বি ইলেক্টেড। বরং যারা রাজনীতিবিদ তারা নির্বাচিত হয়। আমি ভোট দিয়ে নির্বাচন করি না, ওরাই নির্বাচিত হয়। কারা নির্বাচন করে তাহলে? হ্যাঁ, their friends and colleagues select them. Their friends and colleagues select them, while voters can only approve or reject these choices. এই কথাটা বুঝছেন? বলতেছে যে আমরা প্রতিনিধি নির্বাচন করি না, প্রতিনিধিরাই নির্বাচিত হয় একা একাই। হ্যাঁ, কীভাবে হয়? তাদের কলিগ এবং ফ্রেন্ডরা তাদেরকে নির্বাচিত করে। আপনার এলাকায় যে দুজন ক্যান্ডিডেটকে আপনি ভোট দিচ্ছেন, তাই না, তাদেরকে মনোনয়ন দিল কে? আপনি মনোনয়ন দিচ্ছেন? কে দিছে মনোনয়ন? তার পার্টি দিছে। তার পার্টি, তার এতদিনকার সহকর্মী, এতদিনকার দোস্ত, এতদিনকার বড় ভাই, এতদিনকার নেতা, তারা তাকে মনোনয়ন দিছে। আপনি শুধুমাত্র অনলি অ্যাপ্রুভ করছেন অথবা রিজেক্ট করছেন এই চয়েসটাকে।
বুঝতে পারছেন? সুতরাং এটা আমেরিকার ক্ষেত্রেও সত্য, শুধু আমাদের ক্ষেত্রে সত্য তা না, আমেরিকার ক্ষেত্রেও সত্য। সুতরাং জনগণ তো অ্যাকচুয়ালি এখানে কিছু নির্বাচন করতেছে না, নির্বাচন করে দেওয়া হচ্ছে। দুজনের একজনকে আপনি হয় বেছে নিচ্ছেন অথবা একজনকে বেছে নিচ্ছেন, একজনকে বাদ দিচ্ছেন। তা কে নির্বাচন করলো এখানে? কিসের নির্বাচন? কিসে আপনি তো কী করতেছেন? যেমন একটা উদাহরণ দিছে যে 2003 সালে যখন ইংল্যান্ড যখন ইরাকে অ্যাটাক করে, তখন জনগণ এটার বিরুদ্ধে। তখন ইংল্যান্ড প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সে সিদ্ধান্ত নিয়ে সে চলে গেছে ওইদিকে, মানে যুদ্ধে যোগ দিচ্ছে। তো উনি এটাকে বলতেছে যে অ্যাবসেন্স অফ ট্রান্সপারেন্সি, যে ডেমোক্রেসি এই গণতন্ত্রের মধ্যে কী আছে? স্বচ্ছতার অভাব আছে। জনগণকে কিছু জানানোই হচ্ছে না। হ্যাঁ, জনগণ আসলে জানেই না যে দেশ কী করতে যাচ্ছে। ওরা যখন সংসদে বসে একটা সিদ্ধান্ত নেয়, আপনি জানেন কী করতে যাচ্ছে? আপনি কিছু জানেন না, একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা শুধু আমাদের সমস্যা না। আমরা বলি না যে রাজনীতিটা আমাদের এখানে একটা পেশা। অন্যান্য দেশের রাজনীতি পেশা না, অন্যান্য দেশের রাজনীতি হচ্ছে দেশের জন্য কাজ করব। আর বাংলাদেশে এটা কী হয়ে গেছে? এটা একটা পেশা হয়ে গেছে। এটা ইনভেস্টমেন্ট করে 30 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনে ওই 30 কোটি টাকা 5 বছর ধরে উঠায়, আর 3 ডবল উঠায়, তাই না? এটা পেশা হয়ে গেছে। এটা ওদের প্রবলেম না, এটা গণতন্ত্রের নিজস্ব সমস্যা। আমেরিকার এক অবস্থা। উনি বলতেছে যে পলিটিশিয়ানস, ফর দেম পলিটিক্স হ্যাজ বিকাম এ ভোকেশন। তাদের জন্য পলিটিক্স একটা পেশা, এ জব। দে শো মোর ইন্টারেস্ট ইন অ্যাডভান্সিং দেয়ার কর্পোরেট ইন্টারেস্টস দ্যান ইম্প্রুভিং দেয়ার কনস্টিটিউয়েন্ট কন্ডিশনস। উনি বলতেছেন যে এই যে পলিটিশিয়ানরা, হ্যাঁ, রুলিং ক্লাস পলিটিশিয়ান, এরা কী করে? এদের কাছে পলিটিক্সটা একটা পেশা। হ্যাঁ, এবং তারা চেষ্টা করে, তাদের মোর ইন্টারেস্ট তাদের কিসের দিকে? তাদের নিজস্ব কর্পোরেট ইন্টারেস্ট। এটা তো সব বণিক। এমপি মন্ত্রীরা কি বণিক? এটা সব পুঁজিপতি, ক্যাপিটালিস্ট। সুতরাং তাদের বেশি ইন্টারেস্ট তাদের থাকে কীভাবে আমি আমার ব্যবসাটারে আমরা চাঙ্গা করব, গভর্নমেন্ট পলিসি ব্যবহার করে ব্যবসাটাকে চাঙ্গা করব। ধরেন যে অস্ত্র ব্যবসায়ী আমেরিকার, সে কী চাবে? যুদ্ধ বাদুক না বাদুক? যুদ্ধ বাদুক। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আজকে পড়তেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যারা অস্ত্র ব্যবসায়ী তারা খুব চাচ্ছিল যে যুদ্ধটা ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় চলে আসুক, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে এদিকেও চলে আসুক। বিজনেস। আমাদের কাছে তো হচ্ছে জান দিয়ে দেওয়া, ওদের কাছে হচ্ছে পয়সা, ওদের কাছে বিজনেস। এরপর হচ্ছে হাইপার পার্টিশনশিপ। আরেকটা প্রবলেম বলতেছে হাইপার পার্টিশনশিপ, মানে কি? দলান্ধতা। হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে এটা শুধু আমাদের প্রবলেম না, এটা সবার, মানে ডেমোক্রেসির নিজস্ব প্রবলেম। উনি বলতেছেন কি, ডেমোক্রেসি আমাদেরকে এমন একটা ভাব দেখায় যে আমরা সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলবো। হ্যাঁ, আমরা খুব লাইভলি ডিসকাশন করব, আমরা কম্প্রোমাইজ করব, ঠিক আছে, নেগোসিয়েশন করব, এগুলোর মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে চলে আসবো, একটা সলিউশনে আসবো। হ্যাঁ, কিন্তু আসলে কি তাই হয়? হ্যাঁ, বিএনপি টানে পড়ে থাকে, জামাতের টানে পড়ে থাকে, ওইটা নিয়ে পড়ে থাকে, এবার কাদা ছুঁড়ে শুরু করে। হাইপার পার্টিশনশিপ, মানে আপনি যে ভুল রাইট কথাটা বলছেন, আমি যে আমার নিজের অবস্থানটা ত্যাগ করে আপনার পক্ষে চলে আসবো, এটার কোনো সুযোগ এখানে নাই। ঠিক আছে? এমনকি আওয়ামী লীগের আমলে তোর একটা আইনও করছিল যে যদি কোনো এমপি নিজ দলের বিরুদ্ধে গিয়ে অন্য কোনো পজিশনে ভোট দেয়, তাহলে সাথে সাথে তার এমপি ক্যান্সেল হয়ে যাবে। আওয়ামী লীগের আমলে এটা করছিল। তো এই দেখেন, উনি বলতেছেন যে হাইপার পার্টিশনশিপ। হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল, এমনকি ইংল্যান্ডেও এই হাইপার পার্টিশনশিপ, দলান্ধতা আছে। তাহলে ধরেন যে একটা ন্যাশনাল ইন্টারেস্ট, একটা জাতীয় কোনো একটা ইস্যু, হ্যাঁ, ন্যাশনাল ইন্টারেস্টে বিএনপি বলতেছে এটা হবে, জামাত বলতেছে না এটা হবে না। জামাতের 5-7টা এমপি যদি বলতো যে না এটা একটা জাতীয় ইস্যু, অথবা আমি ওই পাশে ভোট দিলাম, এটা হবে কখনো? নাকি সে দলীয় এজেন্ডাতে ভোট দেবে, দলীয় এজেন্ডারই পক্ষে থাকবে সবসময়? বিএনপি কখনো কেউ বলবে যে 10টা এমপি এসে এই জামাতের এজেন্ডার পক্ষে ভোট দেবে যে ন্যাশনাল ইস্যু, ঠিক আছে, আমরা আমাদের দলের অবস্থান পরিবর্তন করে আমরা সত্য কথাটা বললাম? এটা কখনো করবে না। সুতরাং এটা নাই আসলে। হ্যাঁ, পলিটিক্যাল কন্টেনশনস আইডেন্টিটি হয়ে গেছে পলিটিক্সটা তার কাছে কি আইডেন্টিটি। দেশের জন্য করতেছে না সে, এটা তার পরিচয় যে আমি বিএনপি, এটা তার পরিচয় যে আমি জামাত, এবং এটা বলতেছে আইডেন্টিটি বেসড রাদার দ্যান আইডিওলজি বেসড না, এটা তার আইডেন্টিটি বেসড। সে ওটা থেকে কখনো সরবে না। গ্রোয়িং পাওয়ার অফ নন ইলেক্টেড বডিজ। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছে যে গ্রোয়িং পাওয়ার অফ নন ইলেক্টেড বডিজ। কারা তারা? ব্যুরোক্রেসি, আমলাতন্ত্রের ক্ষমতা অনেক বেশি হয়ে যায় এখানে। হ্যাঁ, আমলাতন্ত্রের ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, এবার আসছে যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির গ্লোবাল ইম্প্যাক্ট কী, সারা পৃথিবী জুড়ে এটা কী ব্লান্ডার করতেছে, এটা উনি আনসার। উনি বলতেছেন যে এক্স কলোনিয়াল পাওয়ার,
যে এক্স কলোনিয়াল পাওয়ার যারা আছে তারা বলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা সভ্যতার উঁচু পর্যায়ে আছি, সভ্যতার উঁচু পর্যায়ে। কেন? কারণ আমাদের লিবারেল ডেমোক্রেসি আমরা এস্টাবলিশ করতে পারছি। হ্যাঁ, সুতরাং যারা যে সমস্ত দেশে লিবারেল ডেমোক্রেসি নাই তারা সভ্যতার অপেক্ষাকৃত নিচু পর্যায়ে আছে। তাহলে আমাদের জন্য এটা জায়েজ যে আমরা তাদেরকে যুদ্ধ করব, তাদেরকে দখল করব এবং তাদেরকে লিবারেল ডেমোক্রেসি শেখাবো। ঠিক আছে? এক্স কলোনিয়াল পাওয়ারগুলো তাদেরকে মনে করে যে আমাদের ভ্যালু অনেক উন্নত, হ্যাঁ, আমরা সভ্যতার অনেক উঁচু পর্যায়ে আছি, অ্যান্ড হ্যাভ দ্য রাইট টু ইন্টারফেয়ার ইন আদার কান্ট্রিজ অ্যাফেয়ার্স। আমেরিকা কী করলো? এসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উঠানে চলে গেল। সে মনে করে সে এই কথা বলতে চাচ্ছে যে এখন ভেনেজুয়েলা গণতন্ত্র পাইছে, এখন ভেনেজুয়েলায় গণতন্ত্র পাইল আমার কারণে। তাই হচ্ছে অবস্থা। দে হ্যাভ দ্য রাইট টু ইন্টারফেয়ার ইন আদার কান্ট্রিজ অ্যাফেয়ার্স অ্যান্ড ডিটারমাইন জাস্ট অ্যান্ড আনজাস্ট। কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা ঠিক করবো। কেন? কারণ আমাদের গণতন্ত্র আছে, আমরা সভ্যতার উঁচু পর্যায়ের মানুষ। ঠিক আছে? আর তোমরা সভ্যতার নিচু পর্যায়ের মানুষ। এবং এই কারণে তারা কী করছে দেখেন, বলছে ব্রিটেন 1945 সালের পর থেকে 47টা দেশে 80 বার ইন্টারফেয়ার করছে। ব্রিটেন কয়বার? 47টা দেশে। অথচ জাতিসংঘ সনদ, যেটা এই জাতিসংঘ সনদের মূল বক্তব্য ছিল এটা, রুজভেল্ট তার প্রধান ছিল এটা, যে আমরা নেশন স্টেট এবং একটা নেশন স্টেট আরেকটা নেশন স্টেটের কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। এর ভিত্তিতে জাতিসংঘ গঠন হয়েছে যাতে আরেকটা বিশ্বযুদ্ধ না হয়। ঠিক আছে না? কিন্তু এই 45 সালে জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত ব্রিটেন 47টা দেশে 80 বার ইন্টারফেয়ার করছে। আরও আসতেছে, আরও মজা আসতেছে। 2011 সালের পর থেকে ব্রিটিশ স্পেশাল ফোর্স 19টা দেশে সিক্রেটলি তাদের অপারেশন চালাইছে, 19টা দেশে ইন্টারফেয়ার করছে। আচ্ছা, ফ্রান্স কী করছে? ফ্রান্স 1945 সালের পর থেকে আজকে পর্যন্ত 63 সালের পর থেকে আজকে পর্যন্ত আফ্রিকার 22 জন প্রেসিডেন্টকে গুপ্ত হত্যা করেছে, অ্যাসাসিনেট করেছে। আফ্রিকার 22টা দেশে সে ইন্টারফেয়ার করছে। আমেরিকা 1991 সাল থেকে 2022 সাল পর্যন্ত 2091 সাল থেকে 22 সাল পর্যন্ত 251টা মিলিটারি ইন্টারভেনশন করছে অন্যান্য দেশে। 251টা মিলিটারি ইন্টারভেনশন অন্যান্য দেশে করছে। তাহলে কোথায় গেল? মানে গণতন্ত্র কোথায়? তোমরা কি গণতন্ত্র আমাকে শেখাচ্ছ, তাই না? তোমরা কি ডেমোক্রেসি? এটা গণতন্ত্রের চরিত্র। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত অপারেশনগুলোর অধিকাংশই কোনো একটা পপুলার লিডার যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসছে, এই ধরনের লিডারকে উৎখাত করার জন্য। হ্যাঁ, তা কয়েকটা উদাহরণ দিয়েছে উনি, যেমন হচ্ছে ইন্দোনেশিয়ার আহমদ সুকর্ণ, তারপর হচ্ছে ঘানার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নক্রুমা, মিশরের গামাল আব্দুল নাসেরকে করার জন্য চেষ্টা করছে, পানামার প্রেসিডেন্ট ওমার তোরিজো। এবং তারা এই সমস্ত গভর্নমেন্টগুলোকে উৎখাত করে কাদেরকে বসাইছে? ফ্যাসিস্ট কাউকে বসাইছে। তাহলে তোর গণতন্ত্র কি গণতন্ত্র করতেছ তুমি? তাহলে তোমরা যে গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা দেখাও, তোমাদের কাজ তো সেটা বলতেছে না। হ্যাঁ, যেমন হচ্ছে মোহাম্মদ রেজা পাহলাভিকে ইরানে বসাইছে, তারপর চিলিতে বসাইছে অগাস্টো পিনোশে, এদেরকে বসাইছে আফটার ডিপোজিং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরাই দিয়ে, এই যে মিশরে মুরসি রহমতুল্লাহকে সরাই দিয়ে সিসিকে বসাইছে, তাই না? আমাদের চোখের সামনে তো আছে। ওয়েস্টার্ন ডেমোক্রেসিজ হ্যাভ ফ্রিকুয়েন্টলি ভায়োলেটেড ইন্টারন্যাশনাল ল। আমি জানি না এই লোকের চাকরি ইসরায়েলের ইউনিভার্সিটিতে আর আছে কিনা, বেন গুরিয়ন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আচ্ছা, বলতেছে যে বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে পশ্চিমা গণতান্ত্রিক সরকারগুলা, বারবার পশ্চিমা আইন তারা ভঙ্গ করছে। তারা আলজেরিয়া, কেনিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে উপনিবেশ বিরোধী যুদ্ধে, তারপর হচ্ছে ইরাক আক্রমণ করছে তারা, আবু গারিবে সেখানে টর্চার করছে ইরাকিদেরকে, গুয়ান্তানামো কারাগারে সেখানে তারা টর্চার করছে। হ্যাঁ, ইউজ অফ ড্রোন ইন টার্গেটেড অ্যাসাসিনেশন, ড্রোন ইউজ করে টার্গেট করে মানুষকে হত্যা করছে। ঠিক আছে? দেখেন ওদের কথা দেখেন, মানে কী করে নির্লজ্জ। মানে একজন লিগ্যাল অ্যাডভাইজার, আমেরিকার একটা স্টেট ডিপার্টমেন্টের একজন লিগ্যাল অ্যাডভাইজার আব্রাহাম সোফার, উনি বলতেছেন টার্গেটেড কিলিংস ইন সেলফ ডিফেন্স। আমি টার্গেট করে আপনাকে মারতেছি, আমি নিজের ডিফেন্সের কারণে আপনাকে মারতেছি। ডিফেন্স কি
এটা ডিফেন্স না এটা ডিফেন্স? কোনটা ডিফেন্স? এই দেখেন বলতেছে টার্গেটেড কিলিংস ইন সেলফ ডিফেন্স হ্যাভ বিন অথরিটেটিভলি ডিটারমাইন্ড বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট টু ফল আউটসাইড দ্য অ্যাসাসিনেশন প্রহিবিশনস। মানে এটা আসলে গুপ্ত হত্যা না, এটা সেলফ ডিফেন্স। আর লিগাল কেন? কারণ ইউএস গভর্নমেন্ট এটাকে অনুমোদন দেয়, এই জন্য লিগাল। লিগাল জাস্টিফিকেশান বা লিগালাইজেশনের উৎসকে ইউএস গভর্নমেন্ট এটাকে অনুমোদন দেয়, তাই এটা যা করতে যা বলবে সেটাই অনুমোদিত। এই পলিসিগুলো কাকে সার্ভ করে? এই যে যা যা ঘটতেছে, হ্যাঁ, তারা মানে তারা আসলেই গণতন্ত্র না, জনগণের ভালোর প্রতি তাদের কোনো ইয়ে নাই। এবং এই যে বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জ করে তারা, এটার পিছনে এটা দিয়ে কাকে উপকৃত করে? তারা বলতেছে টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ বিগ কর্পোরেশনস। ভেনিজুয়েলাকে যে ওই ইয়েকে যে তুলে নিয়ে আসলো, ভেনিজুয়েলার যে মাদুরোকে তুলে নিয়ে আসলো, কেন তুলে নিয়ে আনলো? কী করবে? উদ্দেশ্য কী বলেন? ভেনিজুয়েলার অয়েল রিজার্ভ, হ্যাঁ, অয়েল রিজার্ভে সেখানে এখন মাদুরোকে তুলে আনার পরে সেখানে একজন মানে প্রো আমেরিকান একটা গভর্নমেন্ট সেখানে থাকবে, যেই প্রো আমেরিকান গভর্নমেন্ট সেখানকার তেল সম্পদটা জাতীয়করণ করা ছিল, পুরা তেল সম্পদটাই সরকার এটা লাভটা নেবে, সরকার জনগণকে এটার সার্ভিসগুলো দিবে, জাতীয়করণ করা ছিল। এখন নতুন যে গভর্নমেন্ট আসবে সেটাকে প্রাইভেটাইজেশন করবে, সেটাকে প্রাইভেট খাতে ছেড়ে দিবে, প্রাইভেট খাতে টেন্ডার দিবে, আন্তর্জাতিক দরপত্র দিবে। এই দরপত্রগুলো নিবে কারা নিবে? চীনের কোম্পানি, আমেরিকার কোম্পানি আসবে এখানে, আমেরিকার কোম্পানি এসে তখন এই জায়গাগুলো ইয়েগুলো নিবে, এই তেলগুলা আমেরিকা উঠাবে, আমেরিকা উঠে গভর্নমেন্টকে একটা পার্সেন্টেজ দিয়ে বাকি তেল পুরোটা সে নিয়ে চলে যাবে। এই হচ্ছে কাহিনী, হ্যাঁ। এবং তেল কারা নিবে? আপনারা এক্সন মোবিলের নাম শুনছেন? এক্সন মোবিল নাম শুনছেন? EXXON, এক্সন মোবিল। তারপর হচ্ছে শেভরন। এরা কারা? এরা হচ্ছে রকফেলার, জন রকফেলারের প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। এটাকে মানে এটা তো একটা বিশাল কোম্পানি হয়ে গেছিল, এটাকে ভাগ করে 34টা ছোট ছোট তেল কোম্পানি বানানো হয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই একটা হচ্ছে এক্সন মোবাইল, আর একটা হচ্ছে এই যে শেভরন, এরকম আরও 32টা আছে। ওরাই ও তখন এখানে ইনভেস্ট করবে, করে এখান থেকে তেল নিয়ে চলে যাবে। বোঝা গেল? এরা হচ্ছে তারা। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে উনি বলতেছেন যে এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক গভর্নমেন্টগুলো সারা পৃথিবী জুড়ে যে জুলুম অত্যাচার করে, এইটা কি ইউএসের মানুষ কি এইটাতে খুশি না বেজার? উনি বলতেছেন ইন্টারেস্টিংলি দেয়ার আর ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট দ্য পাবলিক ইন দ্য ওয়েস্ট ব্রডলি শেয়ারস দিস কন্টেনশনস। এই যে তৃপ্তিগুলা, এইটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর পাবলিকও এটাতে খুশি। যেমন আমেরিকাতে 2021 সালে একটা ভোট হয়েছিল, হ্যাঁ, একটা জরিপ। এই জরিপে আচ্ছা ইউএসের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসিতে কারা বেনিফিটেড হয় লিখছে, ওখানে লিখছে যে লার্জ কর্পোরেশনগুলো 92% জনগণ বলতেছে লার্জ কর্পোরেশনগুলো বেনিফিটেড হয়, 90% বলতেছে ইউএস গভর্নমেন্ট বেনিফিটেড হয়, 87% বলতেছে ওয়েলদি আমেরিকান, সম্পদশালী আমেরিকানরা বেনিফিটেড হয়, 80% বলতেছে আমেরিকান আর্মি বেনিফিটেড হয়।